দীপাবলি অর্থাৎ আলোর উৎসব ভারতের অন্যতম প্রধান এবং ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসব শুধু হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শিখ, জৈন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরাও পালন করে থাকেন। 2025 সালে দীপাবলির এই পঞ্চদিবসীয় উৎসব শুরু হবে ধনতেরাসের মাধ্যমে এবং শেষ হবে ভাইফোঁটা বা ভাইদুজের মাধ্যমে। মূল দীপাবলি বা লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে 21শে অক্টোবর মঙ্গলবার। এই উৎসব মূলত অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়কে চিহ্নিত করে। ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি দীপাবলি সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে পরিবার ও বন্ধুরা একত্রিত হয়, আনন্দ ভাগ করে নেয় এবং নতুন করে সম্পর্ক স্থাপন করে। এই উৎসবের প্রস্তুতি অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যায়, যার মধ্যে ঘরবাড়ি পরিষ্কার করা, নতুন পোশাক কেনা এবং বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করার মাধ্যমে। কেন এই উৎসব এত গুরুত্বপূর্ণ? দীপাবলি নিছকই একটি আলোর উৎসব নয়, এর পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক, পৌরাণিক এবং সামাজিক তাৎপর্য। দীপাবলি শব্দটি সংস্কৃত দীপ অর্থাৎ প্রদীপ এবং আবলি অর্থাৎ শাড়ি থেকে উদ্ভূত, যার অর্থ প্রদীপের শাড়ি। এই প্রদীপের আলো কেবল বাহ্যিক অন্ধকার দূর করে না, বরং মানুষের ভেতরের অন্ধকার, অজ্ঞতা এবং সকল প্রকার অশুভ শক্তিকেও দূর করে। দীপাবলির সঙ্গে একাধিক পৌরাণিক কাহিনী জড়িত, যা এই উৎসবকে আরও মহিমান্বিত করে তুলেছে। দীপাবলির সবচেয়ে প্রচলিত কাহিনীটি হল ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রের 14 বছরের বনবাস শেষে রাবণকে বধ করে সীতা এবং লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় ফিরে আসা। রামায়ণের বর্ণনা অনুসারে অযোধ্যার প্রজারা তাদের প্রিয় রাজাকে স্বাগত জানাতে গোটা রাজ্য প্রদীপের আলোয় সাজিয়ে তুলেছিল। সেই থেকেই এই দিনে প্রদীপ জ্বালিয়ে অশুভের বিনাশ এবং শুভের আগমনকে উদযাপন করা হয়। আবার প্রচলিত আছে দাপর যুগে নরকাসুর নামে এক অত্যাচারী অসুর 16,000 নারীকে অপহরণ করে নিজের কারাগারে বন্দী করে রেখেছিল। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে সেই নারীদের উদ্ধার করেন। এই বিজয়কে স্মরণ করতে নরক চতুর্দশী বা ছোট দিওয়ালি পালন করা হয়, যা মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী লক্ষ্মী প্রকট হয়েছিলেন। মা লক্ষ্মীকে ধন, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী হিসেবে পুজো করা হয়। তাই দীপাবলির রাতে ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয়, যাতে তাঁর কৃপায় সারা বছর গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। এই উৎসব পরিবার, বন্ধু এবং প্রতিবেশীদের একত্রিত করে। মানুষ একে অপরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে, মিষ্টি বিতরণ করে এবং একসঙ্গে আনন্দ করে, যা সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। দীপাবলিকে একটি নতুন সূচনার প্রতীক হিসেবে দেখা যায়। মানুষজন তাদের ঘরবাড়ি পরিষ্কার করে, পুরনো অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেয় এবং নতুন জিনিস কেনে। ব্যবসায়ীরা এই দিনে নতুন খাতা শুরু করেন, যাকে চোপড়া পূজন বলা হয়। এটি পুরনো ঋণ ও নেতিবাচকতা ভুলে নতুন করে জীবন শুরু করার বার্তা দেয়। দীপাবলির সময় ঘর সাজানোর জন্য আলপনা বা রঙ্গোলি তৈরি করা হয়, যা ভারতের লোকশিল্পের এক সুন্দর নিদর্শন। বিভিন্ন ধরনের লোকনৃত্য ও সঙ্গীতের মাধ্যমেও এই উৎসবকে বরণ করে নেওয়া হয়। দীপাবলির প্রতিটি দিনের নিজস্ব বিশেষত্ব ও রীতিনীতি রয়েছে। আসুন এই 5 দিনের উৎসব সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথম দিন ধনতেরাস। ধনতেরাস শব্দটির অর্থ ধন অর্থাৎ সম্পদ এবং তেরাস অর্থ ত্রয়োদশী তিথি। এই দিনটিকে ভগবান ধন্বন্তরীর জন্মদিন হিসেবে পালন করা হয়, যিনি সমুদ্র মন্থনের সময় অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন। ধন্বন্তরীকে আয়ুর্বেদের জনক এবং দেবতাদের বৈদ্য হিসেবে গণ্য করা হয়। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভের জন্য এই দিনে তাঁর পুজো করা হয়। এই দিনে সোনা, রূপো বা পিতলের মতো
ধাতব জিনিসপত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ধনতেরাসে কেনা জিনিস সারা বছর ধরে সমৃদ্ধি নিয়ে আসে। সন্ধ্যায় বাড়ির মূল দরজার বাইরে যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালানো হয়, যা যম দীপদান নামে পরিচিত। এটি পরিবারের সদস্যদের অপমৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য করা হয়। দ্বিতীয় দিন নরক চতুর্দশী বা ছোট দিওয়ালি। এই দিনটি মূলত অশুভ শক্তির বিনাশের দিন। ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক নরকাসুর বধের বিজয়কে এই দিনে স্মরণ করা হয়। ভারতের অনেক অঞ্চলে এই দিনে খুব ভোরে উঠে তেল মেখে স্নান করার প্রথা রয়েছে, যা শরীর এবং মনকে শুদ্ধ করে বলে বিশ্বাস করা হয়। বাংলায় এই দিনটি ভূত চতুর্দশী নামে পরিচিত। এই দিনে 14 শাক খাওয়ার এবং সন্ধ্যায় বাড়িতে 14টি প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে। বিশ্বাস করা হয় যে এই 14টি প্রদীপ পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা এবং অশুভ শক্তিকে বাড়ি থেকে দূরে রাখার জন্য জ্বালানো হয়। তৃতীয় দিন দীপাবলি বা লক্ষ্মী পুজো। এটি দীপাবলি উৎসবের মূল দিন। এই সন্ধ্যায় দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো করা হয়। গণেশকে বিঘ্নহর্তা বা সকল বাধা দূরকারী দেবতা হিসেবে পুজো করা হয়, আর দেবী লক্ষ্মী হলেন ধন এবং সমৃদ্ধির প্রতীক। ঘরের প্রতিটি কোণায় প্রদীপ, মোমবাতি এবং আধুনিক বৈদ্যুতিক আলো জ্বালিয়ে সাজানো হয়। এই আলো অন্ধকার ও অজ্ঞতাকে দূর করে জ্ঞান এবং প্রজ্ঞার আগমনকে স্বাগত জানায়। মানুষ নতুন পোশাক পরে, বন্ধু ও আত্মীয়দের মধ্যে মিষ্টি এবং উপহার বিনিময় করে এবং আতশবাজি পুড়িয়ে আনন্দ প্রকাশ করে। চতুর্থ দিন গোবর্ধন পুজো ও অন্নকূট। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রজবাসীরা বৃষ্টির দেবতা ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য বিশাল যজ্ঞের আয়োজন করেছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাদের বোঝান যে গোবর্ধন পর্বত তাদের গবাদি পশুদের খাদ্য যোগায় এবং তাদের জীবন ধারণে সহায়তা করে। তাই ইন্দ্রের বদলে গোবর্ধন পর্বতের পুজো করা উচিত। এতে ইন্দ্র ক্ষুব্ধ হয়ে প্রবল বৃষ্টিপাত শুরু করেন। তখন শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে পুরো গোবর্ধন পর্বত তুলে ধরে সমস্ত ব্রজবাসীকে রক্ষা করেন। সেই দিনটিকে স্মরণ করে গোবর্ধন পুজো করা হয়। এই দিন অন্নকূট উৎসবও পালিত হয়, যেখানে বিভিন্ন ধরনের নিরামিষ পদ রান্না করে ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। পঞ্চম দিন ভাইফোঁটা বা ভাই দুজ। দীপাবলি উৎসবের শেষ দিনটি ভাই ও বোনের পবিত্র সম্পর্ককে উৎসর্গ করা হয়। এই দিন বোনেরা তাদের ভাইদের কপালে চন্দন বা দইয়ের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু, স্বাস্থ্য এবং সাফল্যের জন্য প্রার্থনা করে। ভাইয়েরা বোনেদের উপহার দেয় এবং তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এর পেছনের পৌরাণিক কাহিনীটি হল, এই দিনে মৃত্যুর দেবতা যমরাজ তার বোন যমুনার বাড়িতে গিয়েছিলেন। যমুনা তার ভাইকে আরতি করে ফোঁটা দিয়ে বরণ করে নেন। যমরাজ এতে অত্যন্ত খুশি হয়ে বর দেন যে ভাই এই দিনে তার বোনের কাছ থেকে ফোঁটা নেবে সে কখনো অকালে মৃত্যুবরণ করবে না। সেই থেকেই এই প্রথা চলে আসছে। দীপাবলি শুধুমাত্র একটি ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব নয়, এটি ভারতের অর্থনীতির একটি অন্যতম চালিকা শক্তি। এই সময়ে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলিতে দীপাবলির মরশুমে ভারতের লক্ষ কোটি টাকার ব্যবসা হয়। 2022 সালে এই ব্যবসার পরিমাণ প্রায় 1.25 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। উৎসবের সময় মানুষ সোনা, রূপো, পোশাক, ইলেকট্রনিক গ্যাজেট, গৃহসজ্জার সামগ্রী এবং যানবাহন কিনতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। একটি সমীক্ষা অনুযায়ী দীপাবলির সময় ভারতের খুচরো বাজারে প্রায় 30 থেকে 40% বিক্রি বেড়ে যায়। এই উৎসব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমোরেরা লক্ষ লক্ষ মাটির প্রদীপ তৈরি করেন, মিষ্টির দোকানদাররা বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত করেন এবং হস্তশিল্পীরা ঘর সাজানোর নানা সামগ্রী তৈরি করে তাদের জীবন নির্বাহ করে। বর্তমানে অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলিও দীপাবলির সময় বিশেষ ছাড় এবং অফার দিয়ে বিপুল পরিমাণে ব্যবসা করেন।
যা ভারতের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করে। সময়ের সাথে সাথে দীপাবলি পালনের পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে। ঐতিহ্যবাহী মাটির প্রদীপের পাশাপাশি আধুনিক বৈদ্যুতিক আলো এবং আতশবাজির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। দীপাবলি একাধারে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন। এটি শুধু একটি উৎসব নয়, এটি একটি দর্শন যা আমাদের শেখায় যে অন্ধকার যতই গভীর হোক না কেন, জ্ঞানের একটি ছোট প্রদীপই তা দূর করার জন্য যথেষ্ট। এটি আমাদের ভেতরের অশুভ শক্তিকে জয় করে সততা, করুণা এবং জ্ঞানের আলো জ্বালানোর অনুপ্রেরণা দেয়। 2025 সালের দীপাবলি আমাদের জীবনে নতুন আশা, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসুক। আসুন আমরা এই উৎসবকে শুধুমাত্র বাহ্যিক আড়ম্বরের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আসল তাৎপর্যকে উপলব্ধি করি। পরিবেশের কথা মাথায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে এই আলোর উৎসব পালন করি এবং সকলের জীবনে ইতিবাচকতার আলো ছড়িয়ে দিই।